সো আর জাস্ট মাঝে একটা দিনের অপেক্ষা, তারপরে কিন্তু আইএসএল ফাইনাল 2023-24 এবং অফিসিয়ালি 4th মে এই সিজনটা শেষ হয়ে যাবে। এবং ন্যাচারালি প্রত্যেকটা টিমের 12টা কন্টিনিউইং টিম এবং নতুন আসা মোহামেডান স্পোর্টিং 13টা টিমেরই কিন্তু ট্রান্সফার মার্কেটের ব্যস্ততা বেড়ে যাবে। এই ভিডিওতে কিছু ক্ল্যারিফিকেশনের কথা রয়েছে। আমি জানি কালকে বা কাল অবধি যে কটা আপডেট বিভিন্নভাবে ঢুকেছে তার মধ্যে অনেক কিছু ব্যাপার নিয়ে মার্কেটে তোমরা জানো যে কী ধরনের ক্ল্যারিফিকেশন উঠে এসেছে একদম টপ অথেন্টিক সোর্স থেকে, সেইগুলো নিয়েই কথা বলবো। এবং তার পাশাপাশি আরও দুজন প্লেয়ার কেন তাদের আসার সম্ভাবনা বারবার করে থাকলেও আমরা ইন্ডিয়াতে এই ধরনের প্লেয়ারকে দেখতে পাই না বা তার চান্স কম থাকে, সেই নিয়ে কথা বলবো। এবং আরও একজন নতুন প্লেয়ার, সেটা কিন্তু অস্ট্রেলিয়া থেকেই কথা বলা হচ্ছে সেই প্লেয়ারকে নিয়ে, তাকে নিয়েও কথা বলবো। শুরু করবো ভিডিওটা। শুরুতে যে দুজন প্লেয়ারকে নিয়ে বলার রয়েছে তারা দুজনেই কিন্তু গত কয়েকদিনে মোহনবাগানের সাথে স্ট্রংলি লিঙ্কড আপ হয়েছে। এক হচ্ছে জিকসন সিং, দীর্ঘদিন ধরে যাকে বারবার করে ট্রান্সফার মার্কেটে নাম উঠলে মোহনবাগানে একটা প্রবাবল ডেস্টিনেশন হিসেবে দেখানো হয় এবং সেখানে কোথাও একটা ভ্যালিড রিজন থাকে যে হ্যাঁ, মোহনবাগানে ওই ধরনের একটা ডিফেন্সিভ মিডফিল্ডার লাগবে। স্টিল দীপক টাংরির মতো প্লেয়ার রয়েছে, অভিষেকের মতো ইয়াং প্লেয়ার রয়েছে যে এই সিজনে অসাধারণভাবে উঠে এসেছে এবং যাকে নিয়ে মোহনবাগান লম্বা সময়ে কিন্তু কাজ করতে পারবে। এবং যখনই আমি জিকসনকে নিয়ে কথা বলেছি তখনই অন্তত আমার যে এক্সপ্রেশনটা থেকেছে বা আমার যে ওপিনিয়নটা থেকেছে জিকসনের মুভটা নিয়ে, যদি সেটা কোনোদিনও পসিবল হয় তাহলে সেই ক্ষেত্রে আমি কিন্তু খুব একটা কি বলবো যে বিরাট কিছু ভাবে ভেবেছি বা জয়ফুল একটা ব্যাপার কথা বলেছি এরকম না। কারণ আমি অলওয়েজ মনে করি যে একটা টিম যখন হোম গ্রোন প্লেয়ারের ওপর বেশি ভরসা করে, যদি দীপক তাংড়ির কথা বলা হয় তাহলে দীপক তাংড়িও কিন্তু একটা সময়ে মোহনবাগানের যে ইউথ সিস্টেম, সেই ইউথ সিস্টেম থেকেই দীপক কিন্তু উঠেছিল। এবং অভিষেকের কথা যদি বলি তাহলে অভিষেক দীর্ঘ সময় ধরে কিন্তু মোহনবাগান টিমটার সাথে রয়েছে, আইএসএলের প্রত্যেকটা সিজন, লাস্ট 4টে সিজনে যুক্ত রয়েছে। সেইভাবে হয়তো ফোকাসটা তার উপর থাকেনি যেটা এই সিজনেও পেয়েছে। তো আমি অন্তত পক্ষে একজন ফুটবল ফ্যান হিসেবে এই ধরনের প্লেয়ারদের উপর বেশি ভরসা করতে চাই, রাদার কি হাই ট্রান্সফার ফি দিয়ে একজন প্লেয়ারকে নিয়ে আসার থেকে। বাট স্টিল কিছু কিছু ক্ষেত্রে দেখো এই ধরনের প্লেয়ার অবশ্যই দরকার লাগে। সারা ওয়ার্ল্ড ফুটবলে প্রত্যেকটা টিমই বিভিন্ন সময় এই ধরনের মুভ করে থাকে। আমাদের ইন্ডিয়ান ক্লাব বা মোহনবাগান তার বাইরে কিছুই নয়। তারাও কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন প্লেয়ার বিভিন্ন সময় নিয়ে এসেছে এবং জিকসন কোথাও ইন ফিউচার আসলেও আসতে পারে। বাট গত কয়েকদিনে যে রিউমার জিকসনকে নিয়েছিল, কালকে কিন্তু মার্কাস টুইট করে জানিয়েছে যে আপাতত জিকসনের 1 ইয়ার কন্ট্রাক্ট বাকি রয়েছে এবং এখনও অবধি তার কাছে কোনো ক্লাবের কোনো রকম অফার রিচ করেনি। আমি জানি না এটার মধ্যে ঠিক কতটা সত্যতা রয়েছে বা কতটা হিডেন গেম রয়েছে এর মধ্যে, কারণ অনেক সময় হয় যেহেতু আমাদের এখানে ইন্ডিয়ান যে ট্রান্সফার মার্কেটটা রয়েছে সেটা ভীষণভাবে খুব ছোট এবং সেখানে আমরা বারবার বলি একটা অভাব বোধ করি যে ওয়ার্ল্ড ফুটবলে যেমন ফ্যাব্রিজিও রোমানো নামক একজন ব্যক্তি রয়েছে যিনি রীতিমতো একটা ক্লাব যখন একটা প্লেয়ারের ওপর ইন্টারেস্ট প্রকাশ করে, অফার, এনকোয়ারি, নেগোসিয়েশন, সিগনেচার তো বহু দূরের ব্যাপার, জাস্ট ইন্টারেস্ট, সেই ইন্টারেস্ট প্রকাশ সময় থেকেই কিন্তু ফ্যাব্রিজিও রোমানো বা ডেভিড ওনস্টেনের মতো বিভিন্ন বড় বড় সাংবাদিক যারা রয়েছেন, যারা ফুটবল নিয়ে কাজ করেন, তারা কিন্তু রীতিমতো সেটাকে খবর করতে শুরু করেন, যেটা আমাদের ইন্ডিয়ান ফুটবলে নেই। একদম একটা প্লেয়ারের সিগনেচার হয়ে যাবে বা অন্তত একটা অ্যাডভান্স সিচুয়েশনে যাবে, তখন হাতে গোনা কিছু অথেন্টিক মিডিয়া রয়েছে যাদেরকে আমরা ভরসা করি, যাদের খবরগুলো দেখলে মনে হয় যে হ্যাঁ, এবার ব্যাপারটা পুরোপুরি স্ট্রং জায়গাতে দাঁড়ালো। এতদিন এটা রিউমার স্তরে ছিল। আমাদের এখানে কিন্তু এরকম ফ্যাব্রিজিও রোমানো কেউ নেই যে একজনের কোনো রকম ইন্টারেস্ট কিছু থাকলে সেখান থেকে খবরটা শুরু হয়ে যাবে। তো ন্যাচারালি কি হয় যে যেহেতু মার্কেটটা ছোট, অনেক সময় আমরা বড় বড় জার্নালিস্টদের বলতে দেখি যে একটা প্লেয়ারের ডিল সম্বন্ধে যদি পাবলিকলি বলে দেওয়া হয় বা একজন কোচের ডিল সম্বন্ধে যদি পাবলিকলি বলে দেওয়া হয় তাহলে সেটা অনেক সময় ঘেঁটে যেতে পারে বা অন্যরা সেই জায়গাটাতে ঢুকতে পারে, বা একটা ক্লাব বা একটা প্লেয়ারও সবসময় চায় না যে একদম ইনিশিয়াল টাইমে তার ব্যাপারে সমস্ত কিছু পাবলিকলি এসে যাক এবং সেটা অথেন্টিক জায়গা থেকে। দেখো আমাদের মতো যাদের খুব বেশ কিছু নেই বা ভরসার জায়গা কিছু নেই, যে বিরাট প্রচুর মানুষ ভরসা করে বা এরকম প্রচুর ইউটিউব চ্যানেলস রয়েছে, প্রচুর ছেলে মেয়ে রয়েছে যারা ফুটবলটা নিয়ে রেগুলার বেসিসে কাজ করে, যারা মনে করে যে একটা প্লেয়ার এই ক্লাব থেকে ওই ক্লাবে মুভ করলে ভালো হবে, কিছু কিছু সময় সেটা ঠিক হয়ে যায়, কিছু কিছু সময় সেটা ভুল হয়ে যায়, তাদের কথা কেউ বিশ্বাস করে না বা ভরসা রাখে না সেই জায়গাতে। কিন্তু যাদের ওপর ভরসা রাখে তাদের ওপর দায়িত্ব থাকে যে কিছু ব্যাপারকে চেপে রাখতে হবে। তো সেই ক্ষেত্রে হয়তো মনে হচ্ছে যে এই জায়গাটা কোথাও এখনো অবধি সামনে আসছে না। বাট জিকসনের কাছে কোনো ক্লাবের অফার নেই, এটা আমার মনে হয় না যে হতে পারে বলে। কারণ একটা প্লেয়ারের জাস্ট একটা সিজন আর কন্ট্রাক্ট বাকি রয়েছে এবং তার সাথে কন্ট্রাক্ট এক্সটেনশন হবেই কেরালা ব্লাস্টার্সের, এরকম সম্ভাবনাও যখন উঠে আসছে না,
তখন কোনো ক্লাবই মুভ করছে না, যেখানে অন্তত আমি বলতে পারি যে 4-5টা ক্লাব রয়েছে যাদের জিকসনের কিন্তু সিগনেচারটা ভীষণভাবে দরকার। যদি মোহনবাগান ডেসপারেট মুভ নাও করে, বাকি ক্লাবও কিন্তু রয়েছে, তারা ডেসপারেট মুভ করতে পারে। তো অফার কোনো ক্লাবের নেই, এটা কতটা বিশ্বাসযোগ্য আমি জানি না। বাট হ্যাঁ, মোহনবাগানের সাথে লিঙ্ক আপ কতটুকু রয়েছে সেই নিয়ে প্রশ্ন থেকেই যায়। বেশ কিছুদিন আগে, কাল বা পরশুই মোস্ট প্রবাবলি, একটা পোস্ট এবং সেখানে একটা কমেন্ট সেই মেসটা তৈরি করে। আমি জানি যে তোমরা হয়তো অনেকেই জানো, জিকসনের যে পোস্ট ছিল সেখানে ফেডার চেরনিক, তার টিমেরই প্লেয়ার, তার একটা ছোট্ট কমেন্ট ছিল, সেই কমেন্ট থেকে প্রচুর গসিপ কিন্তু শুরু হয়। সেখান থেকে আমি কথা বলি, অ্যান্ড ইন ফিউচার আমি চেষ্টা করবো যে আরও বেশি স্ট্রং জায়গা যখন তৈরি হবে এই ধরনের প্লেয়ারদেরকে নিয়ে কথা বলার। আমার বলা কথাতে যদি কেউ দুঃখ পেয়ে থাকে বা খারাপ লেগে থাকে, দেন আই এম সরি। আর দ্বিতীয় যে প্লেয়ার কালকে রাত্রে কথা বলেছিলাম সেটা হচ্ছে জয় গুপ্তা, এফসি গোয়ার লেফট ব্যাক। এই সিজনে টিম মানে নেক্সট সিজনে টিম ছাড়তে পারে এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এবং সেই তৈরিটাও কিন্তু আমাদের এই বাংলার মিডিয়া থেকে তৈরি করা হয়েছে যে সেই প্লেয়ার ক্লাব ছাড়তে পারে এবং তার ডেস্টিনেশন মোহনবাগান হতে পারে। যেহেতু এফসি গোয়াতে আকাশ সাংওয়ানকে সই করানো হয়েছে, মোহনবাগানের শুভাশিস বোস ট্রিমেন্ডাস একটা সিজন গেছে। কিছু কিছু ম্যাচে হঠাৎ করে ফর্ম পড়ে যাওয়া বা কিছু কিছু প্লেয়ারের এগেনস্টে একটু হলেও প্রবলেম ফেস করা, তার বাইরে কিন্তু দেখতে গেলেও শুভাশিসের এই সিজনটা বিগত বহু সিজনের থেকে বা ওর কেরিয়ারে আজ অব্দি যত আইএসএল সিজন গেছে তার মধ্যে এই সিজনটা সব থেকে ভালো গেছে। তো একটা ইয়ার কন্ট্রাক্ট কিন্তু শুভাশিসেরও বাকি রয়েছে। এই সিজনেই থাকা যাওয়া নিয়ে বহু গুঞ্জন ছিল সিজনের শুরুতে। তো সেখান থেকে কেউ মনে করেছিল যে জয় গুপ্তা কোথাও মোহনবাগানের একটা ইনিশিয়াল টার্গেট হতে পারে এবং সেটা শুভাশিস বোসের পরবর্তী সময়ে তাকে নিয়ে বড় ভাবনা চিন্তা হতে পারে। যেহেতু এফসি গোয়া অলরেডি আকাশ সাংওয়ানকে সই করিয়েছে, তো মোহনবাগান একটা লং টার্মে জয়গুপ্তার কথা ভাবতে পারে। এই মুহূর্তে দাঁড়িয়ে শুভাশিস বোস, আকাশ মিশ্রা, তারপরেই কিন্তু ইন্ডিয়ার বেস্ট লেফট ব্যাকের নাম জয়গুপ্তা, সেই নিয়ে কারো কোনো সন্দেহ নেই। এবং সেখান থেকে এক্সট্রা টাইম বাংলা তারা এক্সক্লুসিভলি খবরটা ব্রেক করে এবং কালকে আমি উইথ ডিউ ক্রেডিট আমি ব্যাপারটা শেয়ার করেছিলাম যে এটা ওখান থেকেই বেরিয়েছে এবং আমার যে ওপিনিয়ন রয়েছে, আমার যে ভিউ রয়েছে, যদি এই মুভটা কমপ্লিট হয় সেই ক্ষেত্রে আমি কথা বলেছিলাম। বাট রাত্রের দিকে মার্কাসের টুইট মারফত জানা যায় যে না, জয় গুপ্তা কিন্তু ক্লাব ছাড়ছে না, তার এখনও একটা সিজন কন্ট্রাক্ট বাকি রয়েছে, ক্লাব ছাড়ছে না। এবং সেই ক্ষেত্রে যে ক্লাবই তাকে নিতে চাক না কেন, হয়তো সেই ক্লাবের লাভ হলো, কারণ এই সিজনে যদি আকাশের সাথে ওর গেম টাইমে ক্ল্যাশ হয় তাহলে পরবর্তী সিজনে হয়তো ফ্রিতে বেরিয়ে যেতে চাইবে। এবার যে ক্লাব বেস্ট অফার ওকে দেবে, স্যালারি প্যাকেজ যত ভালো হাতে ধরাবে তত বেশি লাভ হবে। এবং সেই ক্ষেত্রে অনেকে মনে করছে লাভটা হয়তো মোহনবাগানের হতে পারে, কারণ আগামী সিজনে শুভাশিস বোসেরও কন্ট্রাক্ট 2025-এ গিয়ে শেষ হয়ে যাচ্ছে, জয় গুপ্তাও তখন ফ্রি প্লেয়ার হয়ে যাচ্ছে। তো বেটার যদি স্যালারি অফার করা হয়, শুভাশিস বোস হয়ে যাবে তখন 30+ এবং জয়গুপ্তা তখন দাঁড়িয়ে থাকবে 23 বছর বয়সে। আমার মনে হয় যে একটা বাচ্চা ছেলেও বুঝতে পারবে যে ওই মুহূর্তে দাঁড়িয়ে কোন এজের প্লেয়ারকে একটা বড় ক্লাব টার্গেট করতে পারে, কাকে নিয়ে লং টার্মে ভাবতে পারে। অবশ্যই শুভাশিস বোস যে সিজন ওর গেছে, প্রথম ক্যাপ্টেন হিসেবে মোহনবাগানকে লিগ শিল্ড দিয়েছে, এগুলো মেমোরেবল একটা ইনসিডেন্ট ওর কেরিয়ারে এবং মোহনবাগানের যে হিস্ট্রি রয়েছে, যেটা ফিউচারে আবারও লেখা হবে, সেখানে অবশ্যই শুভাশিসের একটা বিরাট বড় কৃতিত্ব থাকবে। বাট যখন লং টার্মে তোমাকে ভাবতে হবে তখন অবশ্যই তুমি কিন্তু জয় গুপ্তার কথা ভাববে এবং যদি এই সিজন না হয় তাহলে হয়তো পরবর্তী সিজনে মোহনবাগান তাকে ফ্রিতে তুলবে। এবং কালকেও আমি এই প্লেয়ারকে নিয়ে কথা বলেছিলাম। আই এম সরি ফর দিস, যদি কারো খারাপ লেগে থাকে দেন আমি মন থেকে ক্ষমা চাইছি। এরপর অবশ্যই দুজন প্লেয়ারকে নিয়ে কথা বলবো যাদের নিয়ে বারবার করে বলা হয় যে এই দুজনের রুমার কিন্তু মার্কেটে রয়েছে, বাট আসার চান্স কতটা রয়েছে। এক হচ্ছে বারিশ আতিক, দুই হচ্ছে রুজবে চেসমি। আমরা সকলেই জানি যে এই দুজন প্লেয়ারের সাথে কিন্তু মোহনবাগানের লিঙ্ক আপ অনেক দিন ধরে ছিল। বারিশ আতিক তুর্কির একজন প্লেয়ার এবং বর্তমানে জার্মানি সেকেন্ড ডিভিশনে খেলে, জার্মানিতে জন্ম, বেড়ে ওঠা সমস্ত কিছু। এবং প্লেয়ারটা কিন্তু এখনও অবধি ড্রিম দেখে যে কোথাও সে তুর্কির যে ন্যাশনাল টিম রয়েছে সেই ন্যাশনাল টিমে সে খেলবে। এবং যখন সেই ড্রিমটা কোথাও খুব কাছাকাছি থাকে যে ইউরো 2024-এ তার একটা লাক খুলতে পারে বা তার আগে নেশনস লিগে তার লাক খুলতে পারে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কোথাও একটা বড় চান্স তৈরি হতে পারে যে তাকে কিন্তু টপ ডিভিশনে ফুটবলটা খেলে যেতে হবে, যেহেতু তার এজ রয়েছে, তার সামনে ফিউচার রয়েছে। এবং তুর্কির ন্যাশনাল টিমের কোচও কিন্তু বারিশ আতিককে ভীষণভাবে পছন্দ করেন। তিনি একটা সময় বলেও ছিলেন যে আমি ওকে ন্যাশনাল টিমে চাই, বাট ওকে কোথাও ফুটবলের যে আপগ্রেডেশনটা রয়েছে, যে ওর যে লিগে খেলে সেখান থেকে আরও বেটার লিগে যেতে হবে। তো এখানেই কোথাও না আমরা ইন্ডিয়ান ফুটবলটা ভীষণভাবে পিছিয়ে রয়েছি। এখানে বেশ কিছু ক্লাবের হাতে পয়সা রয়েছে,
বেশ কিছু ক্লাবের কাছে সদিচ্ছা রয়েছে, বাট তারপরেও তারা কেন এই সিগনেচারগুলো করাতে পারে না, তার সব থেকে বড় রিজন হচ্ছে যে আমাদের দেশের ফুটবলের র্যাঙ্কিংটা 121, এবং আমাদের দেশে ক্লাবেদের যে র্যাঙ্কিং রয়েছে সেটা ভীষণ পরিমাণে বিলো। এবং আমাদের লিগের কথা আলাদা করে আর বললাম না, কারণ সেখানে এখনও অবধি কিন্তু কোনো রকমভাবে ওপেন লিগ স্টার্টই হয়নি, প্রমোশন রেলিগেশন প্রপারলি আমাদের এখানে হয় না। তো কোনোভাবে আমাদের এই লিগটার স্ট্যান্ডার্ড নেই। এবং যদি হিস্ট্রি দেখা হয় তাহলে দেখা যাবে যে যে সমস্ত টপ কান্ট্রি থেকে এখনও অবধি আমাদের এখানে প্লেয়াররা খেলতে এসেছে বিদেশ থেকে, তাদের কিন্তু পরবর্তী সময়ে ন্যাশনাল টিমের যে চান্সটা, সেই চান্সটা পুরোপুরি বাতিল হয়ে গেছে, তারা আর ডাক পায়নি। হয়তো কেউ ডাক পেয়েছে, তারপরে আর ফাইনাল স্কোয়াডে সিলেকশন হয়নি, বা কেউ ডিরেক্টলি পুরো টিম থেকে ছাঁটাই হয়ে গেছে। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা আমাদের এখানে বারিশ আতিকদের মতো প্লেয়ারদেরকে যতই স্কাউট করি না কেন, ফাইনাল সিগনেচার আমরা করাতে পারি না। তার সবচেয়ে বড় কারণ হচ্ছে একটা প্লেয়ার যখন দেখবে যে আমি এমন একটা লিগে যাব, সেখানে গেলে আমার ন্যাশনাল টিমের কেরিয়ারটা সামনে থাকবে বা ন্যাশনাল টিমের কেরিয়ারটা বাঁচবে, তখন কোথাও ইন্ডিয়ান সুপার লিগ বা ইন্ডিয়ান ফুটবলটা কিন্তু তার কনসিডারেশনের জায়গাতে আসে না। এবং দ্বিতীয় যে প্লেয়ার রয়েছে, আমার খুব পছন্দের একজন এশিয়ান ফুটবলার রুজবে চেসমি, অসাধারণ তার ওয়ার্ল্ড কাপে সিজন গেছিল এবং এশিয়ান কাপে যথেষ্ট ভালো খেলেছিল। ইরানের যে কটা হাতে গোনা কিছু প্লেয়ার রয়েছে তাদের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট একজন প্লেয়ার, এবং ইরান ন্যাশনাল টিমের একজন স্তম্ভ প্লেয়ার বলা চলে। যদি একদিকে মেহেদি তারিমি বা সর্দার আজমনের কথা বলি, তাহলে অপরদিকে কিন্তু রুজবে চেসমির কথা বলতে হবে। যদিও গার্ল প্রো লিগ ছেড়ে রুজবে চেসমি এখনও অবধি বেরোয়নি, এবং এই প্লেয়ারকে দীর্ঘ সময় ধরে শোনা যায় যে মোহনবাগান কিন্তু টার্গেট করছে। একটা সময় এফসি গোয়াও কিন্তু টার্গেট করেছিল, অনেকটা ডিল এগিয়ে গেছিলো, বাট একটা জায়গাতে কোথাও বাধা খেয়ে গেছিল যে ইন্ডিয়ান সুপার লিগে এলে কিন্তু ওর ন্যাশনাল টিমে যে সিলেকশনটা, সেই সিলেকশনটা বাতিল হয়ে যাবে। তো কোথাও যদি রুজবে চেসমি মনে করে যে আমি ন্যাশনাল টিমের সিলেকশন থেকে বাইরে থাকতে চাই, বেটার স্যালারি আমি এখানে আর্ন করতে চাই, তাহলে কখনো সে ইন্ডিয়ান সুপার লিগে আসতে পারে। বাট যতক্ষণ তার কনসিডারেশনে থাকবে যে এশিয়ার সেকেন্ড বেস্ট টিমে সে খেলবে, যেহেতু জাপানের পরেই ইরান র্যাঙ্কিংয়ে রয়েছে আমাদের এশিয়া থেকে ওয়ার্ল্ড ফুটবলে, তো কোথাও সেখানে থাকতে গেলে কিন্তু তাকে সেই লেভেলের লিগে থাকতে হবে বা তাকে সেই কম্পিটিটিভ লিগটাতে থাকতে হবে, যেটা কখনোই কিন্তু তাকে ইন্ডিয়ান সুপার লিগ গিফট করতে পারবে না। মোহনবাগান তাকে যত অফারই দিক না কেন, এফসি গোয়া তাকে এর আগে যত অফারই দিয়ে থাকুক না কেন, আমাদের লিগের যে স্ট্যান্ডার্ড, আমাদের যে ফুটবলের স্ট্যান্ডার্ড রয়েছে, এখান থেকে বহু ভালো ভালো প্লেয়ার চলেই যায়। তো সেই জায়গা থেকে আমাদের এই এক্সপেকটেশনটাকে দূর করতে হবে যে এই ধরনের প্লেয়াররা তাদের ন্যাশনাল টিমের যে ব্যাপার রয়েছে সেখান থেকে বেরিয়ে এসে আমাদের এখানে আসবে। বাট হ্যাঁ, প্লেয়ার আসবে না আমি এটা বলছি না, প্লেয়াররা তখনই আসবে যখন তার কাছে কোথাও আর্নিংয়ের ব্যাপারটা প্রায়োরিটি পাবে, এবং অবশ্যই ন্যাশনাল টিমের সিলেকশনটা সেকেন্ডারি জায়গাতে আসবে। বাট যদি মনে করে তার কোচ বা তাদের যে ম্যানেজমেন্ট রয়েছে যে হ্যাঁ ঠিক আছে, ও যে লিগেই যাক না কেন, ওর যে কোয়ালিটি রয়েছে সেটা কোথাও ডাউন হচ্ছে না, ওকে ন্যাশনাল টিমের জন্য ভাবা যেতেই পারে, তাহলে হয়তো ইন ফিউচার আমরা বারিশ আতিক বা রুজবে চেসমিদের সবুজ মেরুন জার্সি পরে ইন্ডিয়ান ফুটবলে দেখতে পারি। বাট তার আগে আমাদের অবস্থা যে জায়গাতে রয়েছে সেখান থেকে খুব বেশি এক্সপেক্ট করাটা ভীষণ বড় বোকামি। লাস্ট যে প্লেয়ারকে নিয়ে কথা বলবো সেটা কিন্তু অস্ট্রেলিয়া থেকে এই মুহূর্তে ব্রেকিং হয়ে বেরিয়ে আসছে, সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের মিডফিল্ডার জোশুয়া নিসবেট। বহুদিন আগে তার কথা আমি মজার ছলে বলেছিলাম যে এই প্লেয়ারকে নিয়ে গুঞ্জন উঠতে পারে, বাট তারপরে প্রচুর কথা হয়েছিল। এই মুহূর্তে অস্ট্রেলিয়া থেকেও কথা বলা হচ্ছে যে দুটো ক্লাব থেকে নাকি স্ট্রংলি চেষ্টা করা হয়েছে তার সিগনেচার সিল করার জন্য। এক হচ্ছে মেলবোর্ন সিটি এফসি, দুই হচ্ছে মোহনবাগান ফ্রম ইন্ডিয়া। এই ক্ষেত্রে দাঁড়িয়ে অবশ্যই জোশুয়া নিসবেটের এই সিজনটা অসাধারণ গেছে। গোটা সিজনের দিকে তাকালে দেখা যাবে যে সব থেকে বেস্ট মিডফিল্ডারের নাম কিন্তু জোশুয়া নিসবেট বা জোস নিসবেট বলে তাকে ছোট করে ডাকা হয়। তো অবশ্যই এলে মুভটা ভালো হবে, বাট আবারও বলছি একদমই খুব ইনিশিয়াল একটা রুমার এই মুহূর্তে, খুব একটা স্ট্রং জায়গা নেই। এবং ও যে পজিশনের প্লেয়ার, সেই পজিশনে কিন্তু মোহনবাগানে ইয়াং এনার্জেটিক একটা ফ্রেশ সিগনেচার লাগবে, এবং হয়তো সেটা জনি কাউকোর পরিবর্তন হতে পারে বা জনি কাউকোর থেকে সেন্ট্রাল বা ডিফেন্সিভ মিডফিল্ডারে আরও একটা অপশন বাড়ানো হতে পারে। তবে কী হয় সেটা পরবর্তী ক্ষেত্রে দেখা যাবে। আর যদি সত্যি মেলবোর্ন সিটি এফসি থেকে স্ট্রং অফার থাকে এবং সেখানে যদি ও দেখে যে ইন ফিউচার আমি ন্যাশনাল টিমের দরজাটাও খুলে রাখতে পারবো, তাহলে কোথাও আবারও বলছি যে ইন্ডিয়ান সুপার লিগের রাস্তা কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। একইভাবে জেসন কামিংসের দিকে তাকালে দেখা যাবে যে যে প্লেয়ারটা 2022-এর ওয়ার্ল্ড কাপে খেলে এলো, সে যখন 2023-এ ইন্ডিয়ান সুপার লিগে এলো, প্রথমে জাস্ট ও ইনিশিয়াল যে স্কোয়াড সিলেকশন হয়েছিল সেখানে সুযোগ পেয়েছিল, তারপরে যখন ফাইনাল স্কোয়াডটা এলো অস্ট্রেলিয়ার ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশনে, সেখানে আর জেসন কামিংসকে কনসিডার করা হলো না। তো যেহেতু অস্ট্রেলিয়া আমাদের থেকে র্যাঙ্কিংয়ে প্রায় 100 ধাপ
ওপরের দিকে রয়েছে, তো তারা ভাববে যে ভাই এত নিচের দিকে একটা দেশ, তাদের লিগ, তাদের যে স্ট্যান্ডার্ড রয়েছে সেখান থেকে আমি ফুটবলার কেন সিলেক্ট করব? তো এই বিভিন্ন বিষয়গুলো কিন্তু কোথাও আমাদের যে ফুটবলে ভালো প্লেয়ার দেখতে পাওয়া, সেখানে একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে। ইনিশিয়ালি যখন আইএসএল শুরু হয় আমরা প্রচুর ভেটারেন প্লেয়ারদের দেখেছিলাম, তারপরের কিছু সিজনও আমরা দেখেছিলাম, কিন্তু তারা কারা? তারা ম্যাক্সিমাম 90 থেকে 95% প্লেয়ার তারা প্রায় কেরিয়ারকে শেষ করে ইন্ডিয়াতে এসেছিল। আমি ওই ইনিশিয়াল টাইমে জাস্ট একজন প্লেয়ারের নাম বলতে পারি, সেটা হচ্ছে স্টিভেন মেন্ডোজা, যে প্রচুর কম বয়সে এসেছিল, দুটো সিজন মাতিয়ে দিয়ে গেছিলো, গোল্ডেন বুট জিতেছিল, চেন্নাইন এফসিকে লিগ দিয়ে মানে আইএসএল কাপ দিয়ে গেছিলো, এবং তারপরে ওর যে কেরিয়ারের পিকটা, সেই পিকটাও পেয়েছিল। সেখানে নিউ ইয়র্ক সিটি এফসি, সেখানে এমিয়েন্সে খেলা, এবং রিসেন্টলি স্যান্টোসের হয়ে খেলা, তার সাথে কলম্বিয়ার ন্যাশনাল টিমে চান্স পাওয়া, এই সমস্ত কিছু কিন্তু ইন্ডিয়ান সুপার লিগের পরে স্টিভেন মেন্ডোজার সাথে হয়েছিল। এবং বর্তমানে সম্ভবত টার্কির যে টপ ডিভিশন ফুটবল রয়েছে সেখানে ও একটা ক্লাবকে রিপ্রেজেন্ট করছে, আমার এই মুহূর্তে ক্লাবের নামটা মনে পড়ছে না। তো কোথাও ওই প্লেয়ার, তারপরে আমি আর সেভাবে কাউকে অন্তত মনে পড়ছে না যে এখান থেকে এসে তারপরে একটা কেরিয়ারেও পিক পেয়েছে কেউ। তো এই ধরনের সিগনেচার আমরা এক্সপেক্ট করি যে আমাদের ইন্ডিয়ান ফুটবলে হোক, সেটা ওভারঅল আমাদের জন্য ভালো, ফ্যান হিসেবে আমাদের জন্য ভালো, ফুটবল দর্শক হিসেবে আমাদের জন্য ভালো, আমাদের যে ইন্ডিয়ান প্লেয়ার রয়েছে, জুনিয়র প্লেয়ার রয়েছে তাদের জন্য ভালো। বাট সেটা সবসময় হওয়ার ক্ষেত্রে যে বাধাগুলো থাকে সেইগুলো নিয়ে আলোচনা করলাম। আই হোপ এখান থেকে অনেকের অনেক কিছু ক্লিয়ার হলো, আরও অনেক নাম আগামী দিনে উঠবে। চেষ্টা করব নিজেকে ঠিকঠাক করে রেখে সেই জায়গা থেকে প্রপার ইনফরমেশন কালেক্ট করে তোমাদের সামনে ভিডিও নিয়ে আসার। বাট যদি আমার থেকে কিছু ভুল হয়ে থাকে আমি আবারও ক্ষমা চাইছি, সরি ফর দিস। এর আগে যা যা হয়েছে, এই ভিডিওটা এই অবধি। তোমাদের যা যা ওপিনিয়ন্স রয়েছে অবশ্যই দিতে থাকো, যা কিছু বলার রয়েছে বলতে থাকো। দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।